বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের মতো আজকেও আমরা একটা ইংরেজি প্রতিবেদন পড়ব এবং সেই প্রতিবেদন পড়ে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, প্রতিবেদন থেকে বেশ কিছু শব্দ, এই শব্দগুলো আমরা হাইলাইট করে রেখেছি, এই শব্দগুলো আমরা জানবো, এই শব্দগুলোর অর্থ জানবো, শব্দগুলোর ব্যবহার জানবো, শব্দগুলোর সিনোনিমস জানবো। প্রথমে আমরা কিছু শব্দ পড়ে আসবো, এরপর আবার প্রতিবেদনে ফিরে এসে সেগুলো ব্যবহার করতে শিখবো। এরকম করে শব্দগুলো শিখা হয়ে যাবে, প্রতিবেদনের সামারিটাও বোঝা হয়ে যাবে। তো এখন প্রতিবেদনের পার্ট 1, একটু পরে পার্ট 2 আসবে। তো প্রতিবেদনটা ছিল ডিভাইসিং স্ট্র্যাটেজি ফর আইপি। আইপি বলতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বুঝিয়েছে ইন পোস্ট এলডিসি এরা। মানে আমরা তো লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রিতে চলে যাচ্ছি। হ্যাঁ, তো এই যে চলে যাচ্ছি আমরা, গ্রাজুয়েট করতেছি লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে, তো এর পরে তো আমাদের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি গুলো আছে এগুলো আসলে এগুলোকে সংরক্ষণ করার জন্য এই ব্যাপারগুলা নিয়ে যে কি ধরনের কৌশল আমরা প্রণয়ন করতে পারি, কি ধরনের পরিকল্পনা করতে পারি আমরা, ডিভাইজিং স্ট্র্যাটেজি বলতে কৌশল পরিকল্পনা আর কি, কি কৌশল পরিকল্পনা করতে পারি তা নিয়ে হচ্ছে এই প্রতিবেদনটা। তো আমরা প্রথমে কিছু শব্দার্থ দেখে আসি, 4 থেকে 5টা, পরে এখানে আসি অ্যাপ্লাই করবো না, পরে আবার আমরা শব্দ দেখবো, এভাবে করে আমরা আগাবো আর কি। প্রথমে যে শব্দটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডিভাইস। ডিভাইস বলতে কি বোঝায়? ডিভাইস বলতে বোঝায় উদ্ভাবন করা, পরিকল্পনা করা, কোনো জিনিসের পরিকল্পনা করা। যেমন ইনভেন্ট করা, ফর্মুলেট করা, এই ওয়ার্ডটা কিন্তু সুন্দর, ফর্মুলেট করা, ঠিক আছে? তো কোনো একটা পরিকল্পনার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারি যে সে ফর্মুলেট করলো। আচ্ছা, তারপরে কনসিভ করা, ডিজাইন করা, ঠিক আছে, কন্ট্রাইভ করা। তো এই ওয়ার্ড গুলো আমরা জেনে রাখবো। কনসিভ, কন্ট্রাইভ, এই দুইটা কিন্তু একটু আননোন ওয়ার্ড, ঠিক আছে? এই দুইটা ওয়ার্ড জেনে রাখবো। আচ্ছা, এবার আসি ইরোশন। ইরোশন মানে কি? ইরোশন বা ইরোজন যাই বলি না কেন, এর মানে হচ্ছে ক্ষয় হওয়া বা ক্ষয়প্রাপ্ত হওয়া। হয় না যে নদীর পানি প্রবাহিত হচ্ছে, চারপাশের মাটিগুলো ক্ষয় হয়ে সাথে চলে আসছে, সেটাকে সয়েল ইরোজন বলি, ঠিক আছে? সয়েল ইরোজন বলি, ইরোশন বলি, যাই বলি না কেন, তো এর মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত হওয়া। তো ক্ষয়ের আরেকটা ইংরেজি কিন্তু উইয়ারিং, ঠিক আছে? উইয়ারিং এওয়ে। করোশন, করোশন হচ্ছে ওই যে আমরা লোহায় ঝং ধরে যায় না, যে মরিচা পড়ে, সেটাকে কিন্তু করোশন বলি। করোশন, তারপর হচ্ছে ডিটেরিওরেশন, ঠিক আছে? তারপর হচ্ছে ডিপ্লেশন, ডিপ্লেশন মানে কমে যাওয়া বা ক্ষয়প্রাপ্ত হওয়া, ঠিক আছে? তারপরে এরকম আরো অনেকগুলো শব্দ আছে। এবার আসি এক্সেম্পটেড। এক্সেম্পটেড মানে কি? এক্সেম্পটেড মানে হচ্ছে কোনো কিছু থেকে মুক্তি দেওয়া বা অব্যাহতি দেওয়া। মনে করেন কেউ সাজাপ্রাপ্ত আসামি ছিল, তাকে এক্সেম্পটেড করে দিলাম, তার মানে তাকে আমরা অব্যাহতি দিয়ে দিলাম, মুক্তি দিয়ে দিলাম। এক্সকিউজড করে দিলাম, ফ্রিড করে দিলাম, মুক্ত করে দিলাম, রিলিজড করে দিলাম, ঠিক আছে? স্পেয়ার করে দিলাম, স্পেয়ার মানে মাফ, ক্ষমা করে দিলাম, ঠিক আছে? অ্যাবজলভ করে দিলাম। আচ্ছা, এবার আসি ওয়েভার। ওয়েভার মানে কি? ওয়েভার মানে কিন্তু যে মূল্য ছাড় থাকে না, ঠিক ওই রকমই। ওয়েভার মানে ছাড় দেয়া, মওকুফ করা। আমরা যখন কি জরিমানা হয় না আমাদের স্কুলে মাঝে মাঝে, বিভিন্ন, ধরেন স্কুলে যাই নাই, লেট ফি দিয়েছি, এই কারণে ওয়েভার হয়, সরি জরিমানা হয়, সেই জরিমানা মওকুফের জন্য আমরা আবেদন করি, তখন কিন্তু ওয়েভার টার্মটা ইউজ করি আমরা, তাই না? তো এটা সিনোনিমস হতে পারে এর আগেরটাই, এক্সাম্পশন বা রেলিনকুইশমেন্ট, ঠিক আছে? রেলিনকুইশ থেকে রেলিনকুইশমেন্ট আসছে, রেলিনকুইশ মানেও কিন্তু কি তাহলে এইরকমই দাঁড়ায়, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ফরগোয়িং হতে পারে। তো এগুলো হচ্ছে এর সিনোনিমস। এবার আসি প্রভিশনস। প্রভিশনস মানে বলতে কিন্তু বিধিবিধান বোঝায়, ঠিক আছে? ব্যবস্থা বোঝায়। প্রভিশন মানে বিধান কোনগুলো, যেমন ইন্টারন্যাশনাল কিছু প্রভিশনস আছে, ইন্টারন্যাশনাল কিছু বিধান আছে, ইন্টারন্যাশনাল কিছু প্রভিশন আছে, সেই প্রভিশন গুলোকে আমরা বলি যে বিধান বলি বা প্রভিশন বলি, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো হচ্ছে প্রভিশন। এর সিনোনিমস কি হতে পারে? কন্ডিশনস, ক্লোজ, রিকোয়ারমেন্ট, সাপ্লাইসেস ইত্যাদি। আচ্ছা, এবার আমরা মূল পেসেজে ফিরে যাই, আমরা পরে আবার এগুলো শিখবো এটা। তো দেখেন এখানে যে as Bangladesh is set to graduate from the least developing বা developed country category, বাংলাদেশ যেহেতু কি বাই দ্য এন্ড অফ 2016, বাংলাদেশ যেহেতু 2026 সালের মধ্যে কি করতেছে, লিস্ট ডেভেলপ কান্ট্রি বা এলডিসি থেকে আমরা গ্রাজুয়েট করতেছি বা উন্নতি হচ্ছি, এলডিসি থেকে আমরা পার হয়ে যাচ্ছি, পাস করে যাচ্ছি আর কি, ঠিক আছে? গ্রাজুয়েট শব্দটা কিন্তু মনে রাখবেন এই ক্ষেত্রে। ওকে, মেনি হ্যাভ অলরেডি রেজড কনসার্ন, অনেকে কি অনেক উদ্বিগ্নতার বিষয় অলরেডি নিয়ে আসছে, মানে যে ব্যাপারগুলো আসলে আমাদের ভাবনার বিষয় চলে আসছে, সেগুলো কি? অ্যাবাউট দ্য পোস্ট গ্রাজুয়েশন শক। আচ্ছা, গ্রাজুয়েশন এর আগে তো আমরা অনেকগুলো সুবিধা পাই, যেমন শুল্ক মুক্ত পাই, অন্যান্য বিশাল সুবিধা পাই এলডিসি হওয়াতে। এলডিসি থেকে যখন আমরা ডিসি তে চলে যাব, ভাই তখন তো আমাদের এই সুবিধাগুলো থাকবে না। তো এই শকটা, এই ধাক্কাটা,
এই যে অবস্থাটা, এটা কি নেওয়ার জন্য আসলে আমরা প্রস্তুত কিনা, এই ব্যাপারে অনেকে উদ্বিগ্নতা অলরেডি শুরু করে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, দ্য ইস্যু অফ ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইট, যেটাকে আমরা আইপিআর বলি, ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটের যে ব্যাপারটা, ইজ ওয়ান অফ দ্য কি কনসার্ন। এই যে কনসার্ন গুলো সবার মাঝখানে রেইজ হয়েছে, সবার মাঝখানে উঠে আসছে, এই কনসার্ন গুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে কি ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইট। এর কারণ কি, দ্যাট হ্যাজ ড্রন লেস অ্যাটেনশন সো ফার, যেটা যদিও এটা কনসার্ন গুলোর মধ্যে একটা অন্যতম কারণ, কিন্তু এখন পর্যন্ত এটা কি যতটুকু এটা গ্রহণযোগ্যতা পাওয়া উচিত, বা যতটুকু এটা নিয়ে আলোচনা করা উচিত, বা যতটুকু এটা নিয়ে আমাদের মনোযোগী হওয়া উচিত, আমরা সেই পরিমাণ কিন্তু মনোযোগী ব্যাপারটা এই এই যে আইপি বিষয়টা পাইনি। কথাটা কি বুঝে গেছে? যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটাকে এটাকে কনজার্ভ করার জন্য, বা এইটার পরবর্তী অবস্থাটা কি হবে, এই ব্যাপারে তো আমাদের বেশি কনসার্ন হওয়া উচিত, কিন্তু আমরা এই বিষয়ে কনসার্নিং অত বেশি করতে পারি না, বা এই বিষয়ে অ্যাটেনশন অত বেশি দিতে পারি না যতটা না অন্যান্য বিষয় দিছি। কিন্তু এটা কি ওয়ান অফ দ্য কি কনসার্ন কিন্তু এটা, ঠিক আছে? দো আ লট অফ ওয়ার্ক হ্যাজ অলরেডি বিন ডান টু ডিভাইস স্ট্র্যাটেজি মানে কি একটা কৌশল পরিকল্পনা করা, ঠিক আছে, টু ওভারকাম দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ দ্য ইরোশন অফ প্রিফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস। নো সাচ স্টাডি এক্সিস্ট রিগার্ডিং আইপি। বলছে যে যদিও অনেকগুলো কাজ অলরেডি শুরু হয়ে গেছে, যে এলডিসি থেকে আমরা উত্তরণ হচ্ছি, এরপরে আমরা কি করব না করব, আমরা কিভাবে আমরা অন্যান্য মার্কেটে অ্যাক্সেস পাবো, কিভাবে আমরা শুল্ক মুক্ত থাকতে পারি, যেমন জিএসপি প্লাস এর জন্য আবেদন সকল কিছু আমরা করতেছি। তো বিভিন্ন কৌশল কিন্তু কি আমরা পরিকল্পনা করতেছি, বিভিন্ন কৌশল আমরা চিন্তা ভাবনা করতেছি কোন বিষয়টাকে ওভারকাম করার জন্য, নেগেটিভ যে ইম্প্যাক্ট গুলো থাকে, খারাপ যে প্রভাবগুলো থাকবে, নেতিবাচক প্রভাবগুলো, সেগুলোকে পার করার জন্য। কিন্তু আমরা এই আইপির মানে ক্ষেত্রে কোনো আমরা এরকম মানে ব্যবস্থা নিচ্ছি না, এরকম স্টাডি করতেছি না, ঠিক আছে? আইপি বলতে ইন্টেলেকচুয়াল প্রপার্টির ব্যাপারে আমরা কোনো স্টাডি করতেছি না। তো আমাদের জানা দরকার আইপিটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। ওকে, all the LDC members of the World Trade Organization WTO enjoy two types of flexibility in global IP rules. এই যে বিশ্বের যে আইপি রুলটা আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রুলটা আছে, এই প্রপার্টি রুলের ক্ষেত্রে দুইটা শিথিলতা প্রত্যেকটা এলডিসি মেম্বার কি করে এনজয় করে। দুইটা শিথিলতা, মানে শিথিলতা বলতে মানে এই ব্যাপারে তার একটু নমনীয় থাকে, ঠিক আছে, যে ওরা এলডিসি কান্ট্রি, আইপির এই দুইটা নিয়মের ব্যাপারে ওদেরকে একটু নমনীয়তা দেওয়া যায়। কোন দুইটা ক্ষেত্রে দেখি, জেনারেল আর স্পেশাল। জেনারেল একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে বিশেষ। কি কি দেখি, অল এলডিসিস আর জেনারেলি এক্সেম্পটেড from implementing most element of the trade related aspects intellectual property rights agreement of the WTO until 2034। তার মানে 2034 সালের জুলাই পর্যন্ত ট্রিপস হচ্ছে একটা এগ্রিমেন্ট, এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট রক্ষা করার জন্য একটা এগ্রিমেন্ট, ট্রেড রিলেটেড আসপেক্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আর কি, ঠিক আছে? তো এই যে ট্রিপস এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টের অনেকগুলো নিয়ম আছে যেগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে রিজার্ভ করে, যে আমার দেশের পণ্য তুমি আমার অনুমতি ছাড়া অন্য জায়গায় প্রচার করতে পারবে না, আমার দেশে এটা করতে পারবে না। তবে ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপর ওরা খুব জোরদার করে মানে এই রাইটটা নিশ্চিত করে হচ্ছে ট্রিপস। কিন্তু দেখা যায় এলডিসির ক্ষেত্রে, দেখা যায় এলডিসি যারা আছে মানে লিস্ট ডেভেলপিং কান্ট্রি বা লিস্ট ডেভেলপ কান্ট্রি যারা আছে, তারা এই যে নিয়মগুলা থাকে না, এই নিয়মের বেশ কিছু নিয়ম থেকে তারা ছাড় পায়। তারা অনেক ক্ষেত্রে দেখা যায় অন্য দেশের যে কোনো পণ্য তারা ওই ফর্মুলাটা কপি করে বিক্রি করতে পারে, অত বেশি অসুবিধা হয় না, বা ওইটাকে এক্সপোর্ট করতে পারে। অনেক সময় তাদের উপর ওইরকম বিধিনিষেধ দেওয়া হয় না। তো এটা কিন্তু সকলেই এনজয় করে, জেনারেলি সকল এলডিসি এটা এনজয় করে। কিন্তু কিছু কিছু আছে স্পেশালটা কি, মোরওভার এলডিসি অলসো এনজয় স্পেশাল ট্রিটমেন্ট রিগার্ডিং আইপি প্রোটেকশন ইন দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ভ্যালিড আপ টু জানুয়ারি 2033। তার মানে 2033 সাল পর্যন্ত যে বিশেষ সুবিধাটা পায় সেটা হচ্ছে কোথায়, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, তার মানে ঔষধ শিল্পতে তারা এই বিশেষ সুবিধাটা পায়, যেটার ম্যাক্সিমামটা ভোগ করেছে বাংলাদেশ। কিভাবে, বাংলাদেশ has successfully utilized the special waiver by developing a strong pharmaceutical industry। বাংলাদেশ এই ব্যাপারটাকে আসলে সাকসেসফুলি ব্যবহার করতে পারছে, সফলভাবে ব্যবহার করতে পারছে। কিভাবে, তারা একটা বিশেষ ছাড় পায়, যেহেতু তারা বাংলাদেশ এলডিসি কান্ট্রি আর কি। তো এই ক্ষেত্রে বাংলাদেশ বা আমরা ছাড় পাই, একটা বিশেষ ছাড় পাই
এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তো যখন দেখা যায় আমাদের উপর অত বেশি শুল্ক আরোপ করা হয় না, এই কারণে আমরা কিন্তু বাইরের দেশে কম মূল্যে আমাদের ওষুধ রপ্তানি করতে পারি। আমাদের ওষুধ শিল্প কিন্তু অনেক ভালো দাঁড়ায় গেছে। When an LDC like Bangladesh finally leaves the category and become non-LDC, যখন বাংলাদেশের মতো একটা দেশ কি করে এই এলডিসি ক্যাটাগরিটা থেকে গ্রাজুয়েট হয়ে যায়, the exemptions to implement TRIPS provisions will no longer apply. এই যেই ট্রিপস এর যেই ল গুলো আছে, প্রভিশন গুলো আছে, এগুলো থেকে যে আমাদের মুক্তি দেয় বা এগুলো থেকে যে আমাদের ছাড় দেয়, এই ছাড় দেওয়াটা আর বেশি দিন থাকবে না। তার মানে এলডিসি থেকে গ্রাজুয়েট হলেই আমাদের কিন্তু ট্রিপস এর প্রত্যেকটা ল ফলো করতে হবে। তখন দেখা যাবে আমরা অনেক ক্ষেত্রে রপ্তানির ক্ষেত্রে বাধার শিকার হচ্ছি, মেইনলি শুল্কর ক্ষেত্রে বাধার শিকার হবো, ঠিক আছে। আবার অনেক পণ্যর ক্ষেত্রে পারমিশনের ব্যাপার থাকবে, অনেক কিছু থাকবে, ঝামেলার মধ্যে পড়বো। আচ্ছা, এরপরে আসি। তো আমরা ওই প্রভিশন পর্যন্ত আমরা শব্দার্থগুলো পড়েছিলাম, বাদ বাকিগুলো পড়ে আসি, আবার আমরা মূল পেজে ফিরে আসবো। তো দেখেন এরপরে আসি আউটলাইন। দেখেন আউটলাইন বলতে কি, এই ওয়ার্ডটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, তারপর লিখে রাখছি কেন? আউটলাইন মানে হচ্ছে একটা রূপরেখা দেয়া, যে কোনো একটা ব্যাপারের রূপরেখা দেওয়া হচ্ছে আউটলাইন। এখন এই যে রূপরেখা দেয়া, এটাকে হাইলাইট করার কারণ হচ্ছে এর বেশ কিছু সিনোনিম আছে, এগুলো মাঝে মাঝে আমাদের কাজে লাগে। যেমন সামারাইজড বা স্কেচড, ড্রাফটেড, ডিফাইন্ড, হাইলাইটেড, এই সবগুলো কিন্তু একই ধরনের সিনোনিমস। তো এগুলো আমরা ঘুরে ফিরে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এলিজিবল। দেখেন এলিজিবল ওয়ার্ডটা সবাই জানি যে যোগ্য বা উপযুক্ত। এই ওয়ার্ডটা লেখার কারণ হচ্ছে এর কিছু সিনোনিমস আমরা জেনে রাখতে পারি, যাতে কিনা সব ক্ষেত্রে আমরা এলিজিবল ওয়ার্ডটা ইউজ করতে না হয়, আমরা যাতে অন্যান্য ওয়ার্ডও ব্যবহার করতে পারি। যেমন এলিজিবল এর বদলে আমরা সুইটেবল ব্যবহার করতে পারি, ক্যাপেবল ব্যবহার করতে পারি, ফিট তো নরমালি ব্যবহার করি, কোয়ালিফাইডও ব্যবহার করি, এনটাইটেল ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এনটাইটেল থেকে কিন্তু চলে আসলো এন্টাইটেলমেন্ট। এন্টাইটেলমেন্ট মানে অধিকার বা প্রাপ্য সুবিধা। এন্টাইটেলড মানে দ্য রাইট অর বেনিফিট দ্যাট আ পারসন ইজ লিগালি অ্যালাউ, মানে সে আসলে কি লিগালি বা মোরালি নৈতিকভাবে তাকে বা আইনত তাকে কি করবে, অ্যালাউ করবে, ঠিক আছে। তো এই যে এন্টাইটেলমেন্ট বা অধিকার বা প্রাপ্য সুবিধা, এর সিনোনিমস হচ্ছে রাইট, প্রিভিলেজ, ক্লেম, অ্যালাউয়েন্স, বেনিফিট। এগুলো হচ্ছে এন্টাইটেলমেন্টের সিনোনিমস। রাইট, প্রিভিলেজ, ক্লেমস, অ্যালাউয়েন্স, বেনিফিট। আচ্ছা, এবার আসি ডিসপিউট। ডিসপিউট মানে হচ্ছে কি তর্ক বিতর্ক থাকে না, যে বিতর্ক দ্বন্দ্ব, সেটা হচ্ছে ডিসপিউট। ডিসপিউট ওয়ার্ডটা কিন্তু আমরা গত লেকচারেও শিখে আসছি। এখানে আবার দেওয়ার কারণ আমরা আবারও সেই একই কথা, যে বেশ কিছু সিনোনিম জানতে পারবো, যেমন কন্ট্রোভার্সি, ডিসএগ্রিমেন্ট, ডিবেট, আর্গুমেন্ট, কনফ্লিক্ট, এগুলো সবই ডিসপিউটের সিনোনিমস। চলেন আমরা মূল পেজে ফিরে যাই, আবার আমরা এখানে আসবো। আচ্ছা, তো দেখেন ইন আদার ওয়ার্ড, অন্য কথায়, দ্য কান্ট্রি has to follow the path of other developing nations by gradually implementing various IPDOs outlined in the TRIPS agreement. আচ্ছা, ট্রিপস এর যে এগ্রিমেন্ট আছে, এই এগ্রিমেন্টে সংক্ষিপ্তভাবে বর্ণনা করা বা উল্লেখ করা আছে, ঠিক আছে, বা সামারাইজ করা আছে যে সকল আইনগুলো, সেই আইনগুলোকে অন্যান্য যে ডেভেলপিং কান্ট্রি গুলো বা ডেভেলপিং নেশন গুলো যেভাবে বাস্তবায়ন করতেছে, আমাদেরও কি সেই ব্যাপারটাই অনুসরণ করে চলতে হবে, যেহেতু আমরা গ্রাজুয়েট করতে যাচ্ছি 2026 সালের মধ্যে। However, a graduate LDC will be eligible. যাই হোক, একটা গ্রাজুয়েট এলডিসি যারা মাত্র গ্রাজুয়েট করেছে, তারা কিছু ক্ষেত্রে এলাও করবে তাদেরকে কি এলাও, ফর সাম ফ্লেক্সিবিলিটি, কিছু নমনীয়তা তাদেরকে দেওয়া হবে, অ্যাপ্লিকেশন টু ডেভেলপিং কান্ট্রিজ, ঠিক আছে। আচ্ছা, it is to be noted that intellectual property rights are legal entitlement. Entitlement শব্দটা আমরা মাত্র শিখে আসলাম। এন্টারটেইনমেন্ট বলতে বোঝায় কারো অধিকার, তাই না? এই যে এখানে দেখেন এন্টাইটেলমেন্ট, অধিকার বা প্রাপ্য সুবিধা। তো এখান থেকে আমরা সুন্দর করে এখানে আবার বুঝতে পারি যে ইট ইজ টু বি নোটেড দ্যাট, এটা মানে মনে রাখতে হবে আর কি, বা এটা উল্লেখ করা দরকার, প্রয়োজন আর কি, যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলতে বুদ্ধিভিত্তিক যে সম্পদটার অধিকার, যেটাকে আমরা বুঝি, এটা একটা আইনি অধিকার আর কি। গিভেন টু ইন্ডিভিজুয়াল, প্রত্যেককে পৃথকই দেওয়া আছে, ওভার দ্য ক্রিয়েশন অফ দেয়ার মাইন্ডস। দিস লিগ্যাল entitlement generally provide the creators exclusive right over the use of their creation for a certain period. মানে এই ট্রিপসের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা, এটা কি করে, এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য, কোনো ক্ষেত্রে বইয়ের ক্ষেত্রে 50-60 বছর, কোনো প্রপার্টির ক্ষেত্রে 20 বছর, কোনোটার ক্ষেত্রে 10 বছর, এরকম দেয়। এই টাইমটা পর্যন্ত সেই যে তৈরি করেছে, এটা ক্রিয়েটর, যে সৃষ্টিকর্তা, এটার যে
তারা হচ্ছে কি সে একটা বিশেষ সুবিধা পায়। কিরকম সুবিধা? ধরেন আমি যদি তার এটা ইউজ করি, তার ফর্মুলা ব্যবহার করি, আমার অবশ্যই তার থেকে পারমিশন নিতে হবে। এখন পারমিশনের ক্ষেত্রে সে তো একটা বেনিফিট পাবেই। এছাড়াও অন্যান্য বিভিন্ন সুবিধা থাকে আর কি, যে কোনো ব্যাপারে এটা তার একটা নাম প্রচারের একটা ব্যাপার থাকে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টির একটা সুবিধা। টু টাইপস অফ আইপিআর আর রিকগনাইজড। দুই ধরনের আইপিআর আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আছে। একটা হচ্ছে কপিরাইট। ওয়ান ইজ কপিরাইট রিলেটেড টু এন্ড রাইট রিলেটেড টু কপিরাইট। মানে কপিরাইট যেটা এবং কপিরাইটের রিলেটেড যেগুলো আছে। কপিরাইট বলতে আমি একটু বলি, যেমন ধরেন হুমায়ুন আহমেদ একটা বই লিখেছে, মানে এই বইটা আপনি মার্কেটে বিক্রি করবেন, তো অবশ্যই এটা হুমায়ুন আহমেদের পারমিশন লাগবে। হুমায়ুন আহমেদের পারমিশন ছাড়া যদি আপনি তার বইয়ের তথ্য একটু মডিফাই করে এটাকে আপনি নিজের নামে চালিয়ে দিলেন, তখন কপিরাইট আইনের মাধ্যমে তিনি মামলা করতে পারবে। তো বিষয়টা এটা হচ্ছে কপিরাইট, ঠিক আছে? তো হুমায়ুন আহমেদ তো মারা গেছেন, তো তার কোনো ব্যক্তি আর কি মারা যাওয়ার 50 থেকে 60 বছর পর্যন্ত হয়তো বা এই কপিরাইটের আইনটা থাকে। তো যাই হোক, আর না হলে তার উত্তরাধিকারী যারা আছে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে, বিষয়টা এরকম। তো ওয়ান ইজ কপিরাইট এন্ড রাইট রিলেটেড টু কপিরাইট, আর একটা হচ্ছে অ্যানাদার ইজ ইন্ডাস্ট্রিয়াল আইপিআর, ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি রাইট, মানে প্রপার্টি রাইট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেগুলো আছে, হুইচ ইনক্লুড পেটেন্ট। কেউ একটা জিনিসকে পেটেন্ট করলো বা ট্রেডমার্ক করলো, ধরেন আমার একটা লোগো, ধরেন এটা আমার লোগো, সে এটা আমার লোগো, ঠিক আছে? এই লোগোতে যত শার্ট আছে সব আমি বাজারে নামাই। এখন যদি কেউ এই লোগোটা নকল করে, কেন আমার পণ্য খুব চলে, ধরেন বাটার পণ্যটা খুব চলে, কেউ বাটা এই লোগোটাকে কেউ কপি করতে পারবে না, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ট্রেডমার্ক আর কি। তারপর ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন যেগুলো থাকে, জিআই যে পণ্যগুলো আছে না, এগুলো যখন অন্য কেউ রপ্তানি করবে বা অন্য কেউ এগুলো প্রডিউস করবে, তখন আমাদের পারমিশন লাগবে বা আমাদের নাম বলতে হবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো থাকে আর কি। তো এই দুইটা ধরনের বিষয় কিন্তু কি আইপিআর এ আছে ট্রিপস এর শর্ত অনুযায়ী। WTO ট্রিপস এগ্রিমেন্ট কভার্স বোথ টাইপস অফ আইপিআর। এই WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থার যে ট্রিপসটা আছে, ট্রিপ এগ্রিমেন্ট, এটা এই দুই ধরনের রাইটটাকেই, একটা হচ্ছে কপিরাইট আর আরেকটা আমরা যেটা দেখলাম ইন্ডাস্ট্রিয়াল যে আইপিআর গুলো, যেগুলোর মধ্যে রয়েছে পেটেন্ট, ট্রেডমার্ক, ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, এই সবগুলোকে কে কভার করে? ট্রিপস যে এগ্রিমেন্টটা আছে, এগ্রিমেন্টটা কভার করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি যে দ্য কোর অবজেক্টিভ অফ দিস এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্ট বা এই যে চুক্তিটা হলো, এর মূল লক্ষ্যটা কি, মূল উদ্দেশ্যটা কি? ইজ টু ফেসিলিটেট ট্রেড, বাণিজ্যকে সুবিধা প্রাপ্ত করা আরো বেশি, ইন নলেজ এন্ড ক্রিয়েটিভিটি, প্রমোট এন্ড প্রোটেকশন ইনোভেশন, কোনো ইনোভেশনকে প্রমোট করা বা প্রোটেক্ট করা, ঠিক আছে? আচ্ছা, এন্ড রিজলভ ট্রেড রিলেটেড ডিসপিউট, এবং আহ, বাণিজ্য সংক্রান্ত যে সকল বিরোধ থাকে না, যে সকল দ্বন্দ্ব থাকে না, এই ব্যাপারগুলোকে সমাধান করাই ছিল কি এই আইপিআর এর বা যে ট্রিপস যে এগ্রিমেন্টের মূল উদ্দেশ্য। ওকে, তো আমরা মোটামুটি এই কয়টা ওয়ার্ড শিখলাম আপাতত, এবং এটার অ্যাপ্লিকেশন শিখলাম। আমরা নেক্সট লেকচারে বাকি ওয়ার্ড গুলো শিখবো এবং পরবর্তী কাজটাও শিখবো। ধন্যবাদ সবাইকে।